প্রত্যেক নারীরই বাসনা থাকে তার স্বামীর সাথে সুখে শান্তিতে সংসার করার। তার জন্য তারা সব কিছুই করতে পারে। গ্রামের মেয়ে ধরিত্রীও তার স্বামীর সুখ লাভের জন্য তান্ত্রিক ভীমবজ্রের সাথে এক কঠিন যজ্ঞে মেতে ওঠে। কি ঘটেছিল তারপরে? সেই যজ্ঞের পরিণামই বা কী হয়েছিল? ধরিত্রী কি পারবে নিজেকে কামপ্রেত পিশাচের কবল থেকে মুক্ত করতে? এই সকল প্রশ্নের উত্তর মিলবে আজকের এই গল্পে। নমস্কার শ্রোতা বন্ধুরা, অন্ধকারের গল্পকথার সাম্রাজ্যে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন লেখক সরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন কামপ্রেত পিশাচ। গল্পের সূত্রধার ও গল্প পাঠে শুভ, তারানাথের চরিত্রে আকাশ, অন্যান্য চরিত্রে সৌরভ, পার্থ, মৌমিতা, বর্ণিশা, আদিত্য ও সৌরভ সাহা। শুরু হতে চলেছে আজকের গল্প, তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন কামপ্রেত পিশাচ। হেমন্তের শেষ। শনিবার অফিসের ছুটি থাকায় কিশোরী আর আমি ঠিক করলাম যে দুজনে মিলে তারানাথ তান্ত্রিকের মঠ লেনের বাড়ি গিয়ে একটু আড্ডা দিয়ে আসা যাক। অনেকদিন তারানাথের সাথে আড্ডা দেওয়া হয় না। তাছাড়া কিছুদিন থেকে আমাদের দুজনের মনও বিশেষ ভালো নেই। আমাদের এক বাল্য বন্ধু হঠাৎ করেই রেল লাইনের চলন্ত ট্রেনের সামনে কাঁটা পড়ে মারা গেছে। প্রত্যক্ষদর্শীদের মতে সুধীন ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। কিন্তু তার সম্বন্ধে যা জানি তাতে সে ঠিক আত্মহত্যা করার মানুষ নয়। একই অবিবাহিত, তাই বাজারে ধার দেনা কিছু ছিল বলে তো জানা নেই। আত্মহত্যা করার মতো কোনো কারণ খুঁজে পাওয়া এখনো পর্যন্ত যায়নি। সুধীন বাড়িতে একাই থাকত মা বাবা মারা যাওয়ার পর। একটা বেসরকারি আপিসে অল্প মাইনের চাকরি করত। বেশ কিছুদিন তার সাথে তেমন আমাদের যোগাযোগ ছিল না। অন্যান্য বন্ধুদের থেকে খবরটা শোনা পর্যন্ত আমাদের দুজনের মানসিকতা একদমই স্থির নেই। শনিবার দুপুরের পর কিশোরী এলো আমাদের বাড়িতে। তারপর দুজনে মিলে বেরিয়ে পড়লাম মঠ লেনের উদ্দেশ্যে। ধর্মতলার মোড় থেকে এক ঠোঙা তেলে ভাজা আর এক প্যাকেট পাসিংশ নিয়ে গেলাম তারানাথের কাছে। সেদিনের দুপুরের রোদ ছিল শোকতাপলেশহীন। দরজায় কড়া নাড়তে চারি এসে দরজা খুলে দিল। কিশোরী চারিকে জিজ্ঞেস করল, আরে চারি যে, বাবা বাড়িতে আছেন তো? আজ কিন্তু অনেকদিন পর আমরা এসেছি আড্ডা দিতে। চারি হেসে মাথা নাড়ল, মানে তারানাথ মশাই বাড়িতেই আছেন। তেলে ভাজার প্যাকেটটা চারির হাতে ধরিয়ে দিয়ে জামবাটি মুড়ি মেখে আনতে বললাম তারানাথের ঘরে। শনিবারের বিকেলে তারানাথ একলাই রয়েছে নিজের ঘরে। মনটা যেন অস্বস্তি ভরা। আমরা হাজির হতে একটু স্ফূর্তি দেখা গেল তার মুখে। বলল, ইহে, পথ ভুলে নাকি? এবাড়ির রাস্তা তো ভুলেই গেছো তোমরা। এখানে আড্ডা মারবার মানসিক অবস্থায় ছিলাম না দুজনেই অনেকদিন। কেন, ব্যাপারখানা কি? তারানাথ লক্ষ্য করেছে আমিও বেশ থম মেরে আছি এখানে আসা স্তক। বললাম, আগে একটু ভালো করে বসি, তারপর সব বলছি। চারি তেলে ভাজা মুড়ি নিয়ে ঘরে ঢুকল। কিশোরীকে হাঁক পারতে সে আমাদের চায়ের পেয়ালাগুলো রান্নাঘর থেকে নিয়ে এলো। চারি চলে যেতে আমার জামার পকেট থেকে পাসিংশোয়ের প্যাকেটখানা বার করলাম। তারপর চা আর দু তিনটে পাসিংশো ধরাতে তারানাথের মেজাজটা একটু খুলল। এবার খোলসা করে বলো দেখি, ঘটনা কি? এত বিষাদ ভাব তো তোমাদের মনে দেখিনি কখনো। আমাদের মানসিক অস্থিরতার কারণ তারানাথের কাছে খুলে বললাম। এবার সমস্তটা শোনার পর তারানাথকে একটু চিন্তান্বিত দেখালো। জিজ্ঞেস করলো আমাদের, তার কোনো মানসিক যন্ত্রণা বা ব্যক্তিগত ঝামেলা ঝঞ্ঝাট ছিল না বলছো? আমি উত্তর দিতেই যাচ্ছিলাম, অমনি কিশোরী আগ বাড়িয়ে বলল, তেমন তো কিছু পাড়াপড়শি বা পুলিশেও খুঁজে পাইনি। সুদিনের মা বাপ মারা গেছে অনেক দিন। অফিসে বা বাজার ঘাটে ধার দেনা নেই। প্রেমে ঘা খেয়ে থাকলে খুব কাছের বন্ধুরা তো টের পাবেই। তেমন কিছুই নেই। মুখ চড়াও তো ছিল না কোনো কালে। আমি এবারে বললাম, কিশোরীর সব কথাই ঠিক, কিন্তু মারা যাওয়ার আগের দু একদিন আশেপাশের কারো সাথে তার কোনো কথাবার্তা হয়নি।
শনিবার অফিস ছুটি ছিল। রবিবার রাতের দিকে সুধীনকে ট্রেনের সামনে ঝাঁপ দিতে দেখা গেছে। আত্মহত্যা করার তো কিছু কারণ থাকবে। কেউ তো আর সেধে বা অন্যমনস্ক হয়ে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেয় না। তাদের বাড়ির আশেপাশে কোনো অস্বাভাবিক কিছু পাওয়া গেছে মারা যাওয়ার আগে বা পরে? তারানাথ কথা বলতে একটা জিনিস মনে পড়ল। বললাম, সুধীনদের বাড়ির অদূরে একটা পরিত্যক্ত মাঠ আছে। সুধীন মারা যাওয়ার 2-1 দিনের মধ্যে সেই মাঠের এক কোনায় বাচ্চারা খেলতে খেলতে একটা মরার খুলির ভিতর একটা পচা মাংসপিণ্ড দেখতে পায়। পুলিশ তদন্ত করতে এসে সেটাকে ফরেন্সিক ডিপার্টমেন্টে তদন্তের জন্য পাঠিয়েছিল। রিপোর্টে ছাগল না ভেড়ার কিসের যেন একটা দেহাংশ বলে জানা গেছে। আরে কলজে কলজে, ওটা অল্প বয়সী পুরুষ ছাগলের কলজে। কিশোরীর কথায় তারানাথ যেন চমকে উঠল। বেশ কৌতূহলের সাথে তারানাথ জিজ্ঞেস করল, আর কোনো অস্বাভাবিক কিছু আশপাশ থেকে পাওয়া গেছে কি? কোনো তরল মাখানো কাপড়ের টুকরো জাতীয়? না, তেমন কিছু তো পুলিশ বা অন্য কেউ খুঁজে পায়নি। বাড়ির জায়গা তো খুব বড় নয়, থাকলে তো সহজেই পাওয়া যেত। আমি তারানাথকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি এ কথা কেন বলছেন বলুন তো? আপনি কি জাতীয় জিনিসের প্রতি সন্দেহ করছেন? তারানাথ একটু চুপ থেকে হঠাৎ করে উত্তর দিল, কামপ্রেত পিশাচ। উড়ির তারা, সেটা আবার কি? সেই কামপ্রেত পিশাচ কি আমাদের বন্ধুর ওপর ভর করেছিল? ঠিক তেমনটা বলছি না, তবে কেউ কামপ্রেত পিশাচের সাধনায় সিদ্ধি লাভের জন্য তোমাদের বন্ধুকে ব্যবহারও করতে পারে। তা মশাই, ছাগলের কলজের সাথে এই কামপ্রেত পিশাচের কি সম্বন্ধ বলুন দেখি? তারানাথ হঠাৎ একটু কি একটা জিনিস ভাবতে গিয়েও কিশোরীর কথায় হুঁশ পেয়ে বলল, আমি অনুমান করছি মাত্র। কারণ কামপ্রেত পিশাচের সাধনার অন্যতম উপকরণ হল পুরুষ ছাগলের কলজে আর বীর্য তরল মাখানো ছোট্ট কাপড়ের টুকরো, যাই ভয়ঙ্কর অশরীরী জীবকে উজ্জীবিত করে তুলতে পারে। আর তাকে যার ওপর মারণ বা উচাটন কামনায় প্রয়োগ করা হয়, সে হয় পাগল হয়ে যায়, না হলে পিশাচের তাড়নায় আত্মহত্যা করতে বাধ্য হয়। তারানাথের এ কথা শুনে আমরা দুজনেই চমকে উঠলাম। আমি এবার চুপ থাকতে না পেরে শেষমেশ জিজ্ঞেস করলাম, আমাদের ছাপোষা বন্ধুর সাথে কার এমন শত্রুতা থাকবে যে এই কামপ্রেত পিশাচের মারণ উচাটন প্রয়োগ করতে যাবে? তেমন কিছুই তো আমাদের গোচরে নেই। তারানাথ এবার বলল, তোমাদের বন্ধুর সব বিষয় তোমাদের গোচরে থাকবে এমন কোনো নিশ্চয়তা আছে কি? তার কোনো গোপন শত্রু ছিল না তোমরা শতভাগ নিশ্চিত? এই নিম্ন শ্রেণীর তন্ত্র প্রয়োগ করে কত ব্যক্তি নিজেদের কার্যসিদ্ধি করে, সে ব্যাপারে কতটা তোমরা জানো? তারানাথের বাচনভঙ্গি দেখে নতুন কোনো কাহিনীর মুখবন্ধ পাওয়া যাচ্ছে বুঝতে পারলাম দুজনে। কিশোরী এবার বলল, আপনার ভেতরে কোন অভিজ্ঞতা লব্ধ স্মৃতিকথার বুনট হচ্ছে বুঝতে পারছি। তাহলে আরেক পেয়ালা চা হলে মন্দ হতো না এর সঙ্গে। গল্পের ভাবনায় বিভোর তারানাথ চারিকে বলে আরও 1 রাউন্ড চায়ের ফরমাশ করল। মিনিট 10 পর গরম চায়ে চুমুক দিতে দিতে তারানাথ তার গল্প শুরু করল। এসব কথা তোমরা কলকাতার মানুষরা সহজে বিশ্বাস করবে না, কিন্তু আমার জীবনে বিভিন্ন সময় দেখা এবং উপলব্ধি করা ঘটনা যে কত ভাগ বাস্তব তা আমি জানি। যে কাহিনী আজ তোমাদের বলতে যাচ্ছি সে ঘটনা আমার প্রথম জীবনের। তখনও আমি সংসার ধর্ম গ্রহণ করিনি। তখন ঘর ছাড়া বহুদিন সন্ন্যাসীর বেশে গুরুর দেখানো পথে সাধনা করবার চেষ্টা করি, আর এদিক ওদিক ঘুরে বেড়াই। বীরভূমের মাতু পাগলির সাথেও আমার পরিচয় হয়নি তখনও। তোমরা তো জানো আমাদের দেশের বাড়ি বাঁকুড়ায়। বাঁকুড়ার সীমানা ঘেঁষে বীরভূমের দিকে জালালপুর নামে একটি গ্রাম আছে।
সেখানকার অধিকাংশ জায়গা তখনও ঘন জঙ্গলে ঢাকা, জমি খুব উর্বর নয়। বছরের অধিকাংশ সময় নদীতে জল থাকে না বললেই চলে। গ্রামের লোক সংখ্যাও খুব বেশি নয়, আর 5টা গ্রামের মতো। এই গ্রামেও সাপ, খোপ, ওঝা, গুণিন, ডাইনির কুসংস্কার এবং ভূত দানোর ভয়ও প্রবল। বীরভূমের যে জায়গায় কাহিনীর প্রেক্ষাপট, সেটি কঙ্কালীতলা থেকে কিছু দূরে। তখন তা ছিল এক প্রত্যন্ত বনাঞ্চল এবং পরিত্যক্ত শ্মশান। লোকমুখে যা শুনেছি তা হলো যে এখানে এককালে প্রাচীন শহর, রাজপাট ও নগর সভ্যতার অবস্থান ছিল, কিন্তু হঠাৎ কোনো দুর্যোগ বা মহামারীর কারণে প্রায় সমগ্র অঞ্চল ভীষণ জঙ্গলে পরিণত হয়েছে আর বন্য জন্তুদের বাসভূমি হয়ে উঠেছে। আর দক্ষিণ দিকে যেখানে জঙ্গল ছিল, মানুষ গিয়ে সেখানে বন আবাদ করে বাড়িঘর তৈরি করেছে। এই গ্রামের কাছেই রয়েছে সেই প্রত্যন্ত বনাঞ্চল আর পরিত্যক্ত শ্মশান, যেখানে এক ছোট্ট ডেরায় ভীমবজ্র নামের এক অঘরী তান্ত্রিক বাস করত। কথাটা শুনতেই কিশোরী তারানাথকে থামিয়ে দিয়ে বলে উঠল, অঘরীতান্ত্রিক? অঘরী মানে তো জানি যারা সাধনা করে শবদেহের উপর, আর মানুষের মাথার খুলিতে মরা মানুষের মাংস খায়, সারা গায়ে চিতাভস্ম মেখে থাকে। আপনি যার কথা বলছেন, ইনি কি সেই রকম কিছু? হ্যাঁ, জানো ঠিকই। অঘরীরা তন্ত্র মতেই সাধনা করে থাকে। সাধনার স্তর অনুযায়ী সব দেহের সঙ্গে তাদের বীরাচারের সাধনও করতে হয়। তন্ত্রের সিদ্ধির মাধ্যমে অনেক অসাধ্য সাধন করতে পারেন। তবে আমি এই যার কথা বলছি, তাকে প্রথমে অঘরী বলে মনে করা হলেও তিনি আসলে ছিলেন অনেক নিম্ন স্তরের সাধক। আমি এবার জিজ্ঞেস করলাম, নিম্ন স্তরের সাধক বলতে ভূত প্রেত, ডাকিনী, হাকিনী এই সমস্ত স্তরের? তারানাথ বলল, কিছুটা ধরেছ ঠিকই, তবে তার সাধনার নাম শুনলে তোমরা আশ্চর্যই হবে। তান্ত্রিক ভীমবজ্র আসলে কামপ্রেত পিশাচের সাধনা করত। তার কথাটা শুনে আমরা বেশ চমকেই উঠলাম। এর পরের কাহিনীটা শুনতে আগ্রহ আমাদের আরো বেড়ে গেল। কিশোরী এবার তারানাথকে প্রশ্ন করল, আচ্ছা, একটু খোলসা করে বলুন দেখি, এই কামপ্রেত পিশাচ কি সাধারণ পিশাচই? এদের উৎপত্তি হয় কিভাবে? সাধকরা সাধনা করেই বা কেন? তিষ্ঠ তিষ্ঠ, সব বলবো, ধৈর্য ধরে বসো। একটু পর চায়ে গলা ভিজিয়ে বলতে শুরু করল, কোনো তন্ত্রধর বিবাহিত পুরুষ মানুষ যদি জীবিত কালে নিজের দৈহিক কামনা বাসনা পূরণ করতে না পারে, তারা মারা যাবার পর এই কামপ্রেত পিশাচে পরিণত হয়। এই ধরনের পিশাচরা প্রেতদের থেকে একটু উন্নত স্তরের। এরা সাধকদের প্রার্থিত কামনা বাসনা তাদের সাধ্যমতো পূরণ করতে সক্ষম। তবে এই সাধনার বিপদ হলো, এরা সাধকের কাছ থেকে কোনো অভীষ্ট মানুষের সাথে সঙ্গমের প্রার্থী হয়, আর না পেলেই বিপদ। আমার আর এসব বক্তৃতা শুনতে ভালো লাগলো না। বললাম, আচ্ছা আচ্ছা, বুঝেছি। এবার সেই অঘরী তান্ত্রিকের কাহিনীটা শুরু করুন তো দেখি। সে কি সেই কামপ্রেত পিশাচের সাধনা করে শক্তি লাভ করেছিল, নাকি কোনো অপকর্ম ঘটিয়েছিল? তারানাথ আমার দিকে একটু হাসি মাখা দৃষ্টিপাত করে গল্প শুরু করল। শোনো তবে, কামপ্রেত পিশাচের সাধক এই তান্ত্রিক তার তন্ত্রবিদ্যায় এতটাই পারদর্শী হয়েছিল যে সে যাকে চাইতো তাকেই নিজের নিয়ন্ত্রণে রাখতে পারত। এমনকি যাকে নিজের সাধন পথের কাঁটা বলে মনে করত, সে তাকে পিশাচের শক্তিতে হত্যা পর্যন্ত করতে পারত। সেই তান্ত্রিক যে কোথা থেকে এসে এখানে আশ্রয় নিয়েছিল তা কেউ বিশেষ জানত না। কেউ কেউ বলতো
ভীমবজ্র তান্ত্রিক কামাখ্যা থেকে পিশাচতন্ত্রের সাধনা শিখে সেখানে উপস্থিত হয়েছে। আবার কেউ কেউ বলতো সে তারাপীঠ থেকে দেবীর স্বপ্নাদেশ পেয়ে এই শ্মশান ভূমিতে ঘাঁটি গেড়েছে। প্রথম প্রথম সে নিজের মতোই শ্মশান ক্ষেত্রের জঙ্গলে বসবাস করত। তার সাধনার বহর দেখে অনেক স্বার্থসন্ধানী ব্যক্তি তার কাছে নানা রকম প্রার্থনা নিয়ে আসত। কারো কারো প্রার্থনার ফল মিলতে থাকলে কার্যসিদ্ধির জন্য তন্ত্র মন্ত্র মারণ উচাটন বশীকরণ এইসব করার জন্য আশেপাশের গ্রাম থেকে লোকজন আসা শুরু হলো। সঙ্গে দু একটা চেলা চামুন্ডাও জুটে গেল ক্রমে ক্রমে। এরকমভাবে ধলামলা নামে দুই শিষ্য তার সর্বক্ষণের সঙ্গী হলো। এই ধলামলার কাজ ছিল ভীমবজ্রের পুজোর সামগ্রী যোগান দেওয়া, আর যেসব ব্যক্তি তার কাছে আসে তাদের থেকে উপযুক্ত দক্ষিণা আদায় করা। ধলার মলা একদিন দুপুরের ভোজ সেরে গাছের ছায়ায় বসে খোশগল্প করছিল। কোলকে টানতে টানতে ধলা মলাকে বলল, আচ্ছা মলা, বাবার কাছে যারা সব আসছে কারোর কাছ থেকেই তো তেমন কিছু আদায় হচ্ছে না। বাবার তো প্রণামী দক্ষিণায় কোনো আগ্রহ উৎসাহই নেই, নিজের সাধনা নিয়েই মেতে আছেন। এভাবে আর কতদিন চালানো যায় বল দেখি? মলা বলল, হ্যাঁ, যা বলেছিস ভাই ধলা, এর একটা প্রতিকার করা শিগগির প্রয়োজন। বাবার কাছে বেগার খেটে তাহলে লাভটাই বাকি না। বাবাকে বলে ভক্তদের থেকে দক্ষিণা সামগ্রী বাড়াতে হবেই। শালা, দাঁতে কি একটা ফুটলো, একটা কাটি দে তো, খুঁচিয়ে বার করি। ধলার কথা শেষ হতে না হতেই ভীমবজ্রের গলা শোনা গেল। মলা ধলাকে কনুই দিয়ে গুঁতো মেরে বলল, আরে এই বাবা ডাকছেন, চল শিগগির, নইলে ধমক দিয়ে তোর দাঁতের পাটি ফেলে দেবে। হন হন করতে করতে তারা দুজনে ভীমবজ্রের ঘরে গিয়ে হাজির হলো। ঘরের বাইরে তখন সদ্য মৃত মুরগি, শিয়াল আর ছাগলের দেহাংশ ভর্তি, ঘরের চারপাশে রক্তের ছিটে লেগে। ভীমবজ্র তখন রাত্রের পুজোর জোগাড় করছেন আর আধপোড়া মাংস ও কারণ বাড়ি পান করে চলছেন। ভীমবজ্রের কপালে বড় লাল রঙের তিলক, পরনে একটা রক্তাভ খাটো ধুতি, গলায় রুদ্রাক্ষের মালা আর মাথায় বড় জটা। ধলামলা ঘরে ঢুকতেই তান্ত্রিক গম্ভীর স্বরে বলল, শোনো তোমরা, আমার ভক্তদের মাথায় হাত বুলিয়ে দান দক্ষিণা নেওয়ার কাজ তো অনেকটা করলে। এবার থেকে তোমাদের অন্য কাজ করতে হবে। আগামী অমাবস্যা থেকে আমি আমার ইষ্ট দেবতার সাধনা সমাপনে ব্রতী হব। আমি যদি একনিষ্ঠভাবে এই সাধনা সমাপন করে সিদ্ধি লাভ করি, তবে তোমাদেরও ভবিষ্যতের হিল্লে হয়ে যাবে। যদি মনে সাহস থাকে আর তবে এসো আমার সাথে, নইলে ভাগো আমার আস্তানা থেকে। ধলা হাত জোর করে বলল, বাবা, আমরা তো কিছু পাওয়ার উদ্দেশ্য নিয়ে আপনার শিষ্য হইনি। আপনার চরণধুলি রোজ পাওয়ার জন্যই এখানে পড়ে আছি। আপনার কাজে আমরা প্রাণপাত পর্যন্ত করতে পারি। হ্যাঁ বাবা, আপনি যা করতে বলবেন আমরা মাথা নত করে সেই আদেশ পালন করব। শুধু আপনার পায়ের কাছে সারাটা জীবন পড়ে থাকতে চাই। আপনি সাধনায় সিদ্ধ হলে কি আর আমাদের বখরা না দিয়ে যাবেন? ধলা এবারে চমকে উঠে মলার পা সজোরে মারিয়ে দিল। মলা যন্ত্রণায় চিৎকার করে উঠল। উফ বলে আওয়াজ করতেই তান্ত্রিক বলে উঠল, আচ্ছা শোনো ভালো করে, এই সাধনায় আমার এক বিবাহিত কিন্তু কুমারিত্ব থাকা মহিলা প্রয়োজন। এখনো এক পক্ষকাল আমার সাধনা চলবে। সেই সময় প্রতি রাত্রে সেই মহিলাকে আমার সঙ্গে সাধনায় অংশ নিতে হবে। এমন একটি রমণীকে খুঁজে বের করতে হবে তোমাদের। কিন্তু বাবা, কোনো ভদ্রকুলের মহিলাকে কিভাবে এ কাজে রাজি করানো যাবে?
তাছাড়া আপনি যে শর্ত দিলেন সেটাই বা সঠিকভাবে পূরণ হচ্ছে কিনা কিভাবে বুঝবো? হ্যাঁ বাবা, কোনো সধবা মহিলা কি আমাদের কাছে তার কুমারিত্বের কথা স্বীকার করবে? যদি কিছু পয়সা কড়ি দিতেন তবে একটু এদিক সেদিক খুঁজে দেখতে পারি। না না না, পয়সা কড়ি দিয়ে ভাড়া করা মহিলা আমার চলবে না সাধনায়। নিষ্পাপ কুলবধূ চাই। সাধনায় তার বিশেষ ক্ষতি হবে না, বরং দেবতার কৃপা তার উপর বর্ষিত হবে। সে যাতে স্বেচ্ছায় কাজে রাজি হয় তার দায়িত্ব আমার। তোমরা শুধু এই আশেপাশের গ্রামে পাড়ায় পাড়ায় গিয়ে আমার মাহাত্ম্য প্রচার করবে, আর দেখবে কোনো নববিবাহিতা মহিলা তাদের দুঃখ দুর্দশা নিয়ে আমার খবর জানতে চায় কি না। আমার কাছে এলে তাদের মনস্কামনা পূর্ণ হবে। শুধু এইটুকুই তাদের বলবে, বোঝাবে। বুঝতে পারলে? ধলামলা মাথা নেড়ে বলল, আগে হ্যাঁ, বুঝেছি বাবা। আপনার কথা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। পরদিন সকাল থেকেই ধলা মলা কপালে তিলক এঁকে আর দেহে রক্তাম্বর জড়িয়ে আশেপাশের গ্রামের বাড়ি বাড়ি গিয়ে ভীমবজ্রের মাহাত্ম্য প্রচার করতে লাগলো। প্রতি বাড়িতে তান্ত্রিকের মন্ত্রপুত ফুল ও কমণ্ডলুর জল বাড়ির মহিলাদের মাথায় দিয়ে তাদের দুঃখ দুর্দশার কথা জানতে চাইল এক এক করে। কিন্তু কারো কথা থেকেই নিজেদের অভীষ্ট মতো মহিলার খোঁজ তারা পেল না। শেষমেশ ধলা ও মলা জঙ্গলের কাছে গ্রামের প্রান্তে এক ঝুপড়িপট্টিতে এক মধ্যবয়সী বিধবা মহিলা আর তার পুত্রবধূকে দেখতে পেল। মলা মহিলাকে দেখেই বলল, আহা, ভীমভদ্র বাবার কি মহিমা! নির্ধনকে ধন দিলেন, অপুত্রকে পুত্র দিলেন, বঞ্চিতকে দিলেন স্বামী সুখ। জয় মা কঙ্কালীর জয়! বলো ভীমভদ্র বাবার জয়! বিধবা মহিলাটির নাম অদিতিবালা দাসী। তিনি তার পুত্রবধূকে তাদের ঘরে এনে বসাতে বললেন। পুত্রবধূটি তাদের ঘরে এনে শুদ্ধ জলে পদসেবা করল। ধলা তার পদসেবায় তুষ্ট হয়ে বলল, আহা, বড় সৌভাগ্যবতী তুমি। স্বামী সন্তান নিয়ে সুখে ঘর কন্যা করো মা। মহিলাটি ডুকরে কেঁদে উঠল। ধলাকে একান্তে ডেকে এনে তিনি বললেন, আচ্ছা ঠাকুর, আপনাদের বাবা কি স্বামীকে ঘরমুখ করতে পারেন? স্ত্রীকে স্বামী সুখ দিতে পারেন? ধলা মলা এতক্ষণে হাঁপ ছেড়ে বাঁচল। ধলা বউটিকে বলল, আহা, তোমার নাম কি? কতদিন বিয়ে হয়েছে? স্বামী কি ঘরে থাকে না একেবারে? আমার নাম ধরিত্রী। মাসখানেক আগে বিয়ে হয়েছে ঠাকুর। বিয়ের পরদিনই সে কাজের খোঁজে ঘর ছেড়ে বেরিয়ে গেছে। একবার পত্র দিয়েছিল দূরে এক জায়গায় কাজ পেয়েছে বলে, কিন্তু আজ অবধি বাড়ি ফেরেনি। অন্য মেয়ে সাক্ষাৎ তাকে বশ করে রেখেছে। তোমার ললাট লিখনে কিছু দোষ রয়েছে দেখতে পাচ্ছি। শিগগির ভালো তান্ত্রিক দিয়ে প্রতিকার করাও, নইলে তাকে চিরতরে হারাতে হবে। ধরিত্রী ভয় পেয়ে বলে উঠল, অমন করে বলবেন না ঠাকুর। আপনাদের বাবা কোথায় থাকে বলুন দয়া করে। আমি অতি অল্প সময়ের মধ্যেই তার কাছে গিয়ে আমার দোষের প্রতিকার করাবো। ধরিত্রীকে আশ্বস্ত করে ধলা ও মলা সেখান থেকে বেরিয়ে গেল। পরদিন সকাল হতেই শ্মশান ভূমির কাছে বুনো দিঘির সামনে তাকে অপেক্ষা করতে বলে গেল। পরদিনই সকাল সকাল ধলা ও মলা এসে বুনো দিঘির কাছ থেকে ধরিত্রীকে জঙ্গলের দিকে নিয়ে গেল। ধরিত্রী ভীমবজ্র তান্ত্রিককে দেখতে পেয়ে উন্মনা চিত্তে দৌড়ে তার কাছে এসে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। তারপর কাঁদতে কাঁদতে নিজের কষ্টের কথা তান্ত্রিককে জানালেন। ভীমবজ্র বলল, কোনো ভয় নেই মা, স্বয়ং মা কালী তোমায় আমার কাছে পাঠিয়ে দিয়েছেন। তোমার জীবনে আর কোনো বিঘ্ন ঘটবে না। তোমার স্বামীর তীব্র পিশাচ বশীকরণ প্রয়োজন। আমার প্রতিকারের 1 সপ্তাহের মধ্যে আকুলি বিকুলি করতে করতে
তোমার স্বামী তোমার আঙিনায় এসে হাজির হবে। হ্যাঁ, বাবা, কিভাবে সে বশীকরণ হবে বলুন? তাকে দেখতে না পেয়ে যে অহরাত্র ঘর বার করি, তাকে কোন বাঁধনে বাঁধব আপনিই বলুন বাবা। শোনো মা, আগামী শনিবার অমাবস্যা, পিশাচ বশীকরণ ক্রিয়ার উপযুক্ত দিন। ওই দিন রাত্রে এখানে আসবে। এক নাগাড়ে এক পক্ষকাল এইভাবে তন্ত্রক্রিয়া করলে বশীকরণ ক্রিয়ার তীব্র প্রভাবে তোমার স্বামী পড়ি মরি করতে করতে তোমার সামনে হাজির হবে। তবে একটা কথা, এই ক্রিয়ার ক্রিয়াকারী ব্যক্তিকে সম্পূর্ণ নির্বস্ত্র অবস্থায় অন্ধকারে চোখ বুজে দেবতার ধ্যান ও ন্যাস করতে হয়। তুমি যদি সত্যি স্বামীকে সারা জীবনের মতো নিজের করে পেতে চাও, তবে লোক লজ্জা ত্যাগ করে এইটুকু তোমায় করতেই হবে মা। ধরিত্রী দ্বিধাগ্রস্ত মনে নিজের হাত কসলাতে লাগলো, বলল, কিন্তু ঠাকুর, আর কি কোনো উপায় নেই? আমার শ্বশুর বাড়ির লোকেরা কিভাবে মানবে এই কাজ? শোনো ধরিত্রী, আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি যে তোমার স্বামী এক কুহকিনীর মায়ায় আচ্ছন্ন হয়ে রয়েছে। তাদের ইচ্ছা তারা অতি শীঘ্র বিয়ে করবে। তারপর তোমার স্বামী অচিরে তোমায় সারা জীবনের মতো ত্যাগ করবে। এখনো ভেবে দেখো কি করবে। তোমার ভবিতব্য তোমারই হাতে। না বাবা, এমন বলবেন না। তাকে কাছে পাওয়ার জন্য আমি নরক দর্শনও করতে পারবো, কিন্তু নির্বস্ত্র হওয়ার যে কথা বললেন, তা কি করে এক সতী নারীর পক্ষে সম্ভব তা বলুন। মা, আমরা এখানে সবাই তোমার পিতার মতো। তাছাড়া অমাবস্যার ঘুটঘুটে অন্ধকারে কেউ তোমাকে প্রত্যক্ষ করবে না। আমার এবং তোমার উভয়েরই কামেন্দ্রীয় দ্বার অবরুদ্ধ থাকবে এই তন্ত্রক্রিয়ার সময়। আর একটা কথা, এসব বশীকরণের কথা কাউকে ঘুণাক্ষরেও বলতে পারবে না, ক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত। কেমন? তবে বাড়িতে বলতে পারো যে স্বামীর মঙ্গল কামনায় শান্তিযজ্ঞ করবে রাত্রে। আর তোমায় একাই এখানে আসতে হবে সন্ধ্যার পর। আমার লোকেরা তোমায় নির্বিঘ্নে এখানে নিয়ে আসবে লোকালয়ের পর থেকে। কাজ শেষ হবার পর তারাই পৌঁছে দেবে। সুতরাং তোমায় অন্ধকারের জীবদের থেকে কোনো ভয় পাওয়ার প্রয়োজনই নেই, বুঝলে? ধরিত্রী মন স্থির করতে না পেরে বাড়ি ফিরে গেল। যাই হোক, পরবর্তী অমাবস্যার রাত্রে কি এক মায়ায় আচ্ছন্ন হয়ে ধরিত্রী সেই শ্মশান ভূমিতে এসে হাজির হলো। ধলা ও মলা তাকে নির্বিঘ্নে তান্ত্রিকের ক্রিয়ার জায়গায় পৌঁছে দিল। ধরিত্রী সেখানে গিয়ে দেখল একটা বটবৃক্ষের নিচে কিছুটা উঁচু বেদিতে পঞ্চমুণ্ডির আসন পাতা। ক্রমে তাকে মাঝরাত পর্যন্ত অপেক্ষা করতে হলো পাশেই একটা পাতা চৌকিতে। ঠিক মধ্যরাত হতে না হতে ধলা এসে তাকে বটগাছের পিছনে গিয়ে নির্বস্ত্র হতে বলে চলে গেল। ধরিত্রী গাছের পিছনে তার পরনের কাপড় ত্যাগ করে একটা গাছের বাকল জড়িয়ে নিজের আসনে এসে বসল। দূর থেকে ধলা তাকে ইন্দ্রিয় দ্বার অবরুদ্ধ করে রাখতে বলল। চোখ বন্ধ করে সে তান্ত্রিকের মুখের আওয়াজ শুনতে পেল। সে বুঝল ভীমবজ্র তার সামনের আসনে এসে হাজির হয়েছে। তান্ত্রিক এবার ধরিত্রীকে দুহাত জড়ো করে একাগ্র চিত্তে কঙ্কালী মায়ের নাম স্মরণ করতে বললেন। গভীর রাত্রে সেই বনের মধ্যে থেকে ভীমবজ্রের কামপ্রেত পিশাচ সাধনার মন্ত্র ভেসে আসতে লাগলো। বিকট চিৎকারে তান্ত্রিক আওড়াতে শুরু করেছে, ওম হেম হেম ক্লিম শ্রিং শ্রিং হ্রিং ক্লিং এইং জুং ক্লিং সং সং হং খং স্বাহা। ক্রমে রাত বাড়তে লাগলো।
চারপাশে কেমন যেন অশরীরী নিঃশ্বাস প্রশ্বাস পড়ছে। ধরিত্রীর দেহের উপর দিয়ে কি যেন একটা গরম হাওয়ার মতন কিছু এপাশ থেকে ওপাশে সরে যাচ্ছে। তার দেহের সামনের দিক তার এলো চুলে ঢাকা। সেই হাওয়া যেন তাকে বিবশ করে তার চুলগুলো সরিয়ে নিয়ে যেতে চাইছে, কিন্তু ধরিত্রী দুহাত দিয়ে দেহের অগ্রভাগ ভালো করে আঁকড়ে রাখার জন্য চেষ্টা করছে, কিন্তু পারছে না কিছুতেই। তাদের আসনের বাইরে মন্ত্র দ্বারা গণ্ডি কাটা থাকায় বনের হিংস্র জীবজন্তু সে পথ মারাচ্ছে না পর্যন্ত। এবার ধরিত্রীর পিছন দিয়ে কে যেন ঠেলা দিতে শুরু করলো। তার বাহু পাশ হয়ে এগিয়ে এসে সেই হাওয়ার স্রোত যেন তার শরীরে আলিঙ্গন করতে চেষ্টা করলো, কিন্তু ধরিত্রী তার আসন থেকে বিন্দু মাত্র না নড়ায় সেই হাওয়া তার ইন্দ্রিয় দ্বার ভেদ করতে পারল না। ভীম বজ্রের শরীরেই যেন পিশাচ দেবতা ভর করেছে, এমনটাই মনে হলো ধরিত্রীর। ক্রমে মধ্যরাতের প্রহর শেষ হলো। ভীম বজ্র সেদিনের মতো সাধন মন্ত্র জপ শেষ করে আসন ত্যাগ করল। তারপর ভীম বজ্র সে স্থান ত্যাগ করে যাওয়ার সময় দূর থেকে বজ্র গম্ভীর স্বরে ধরিত্রীকে নিজের পোশাক আশাক পরে ঘরে ফিরে যেতে আদেশ দিল। ধরিত্রী অন্ধকারে চোখ খুলে সেখানে কাউকেই আর দেখতে পেল না, কিন্তু সে তার আসন ছেড়ে উঠতে যাবে এমন সময় তার দেহ যেন টলমল করতে লাগলো। তার দেহ যেন কেমন ভারী হয়ে রয়েছে। সে মা কঙ্কালীর নাম স্মরণ করতে লাগলো। ধীরে ধীরে দেখলো তার শরীর হালকা হয়ে যাচ্ছে। তখন সে তার আসন ত্যাগ করে গাছের পিছনে যেখানে জামা কাপড় রাখা ছিল সেখানে গিয়ে বস্ত্র ধারণ করলো। ধীরে ধীরে ভোর হয়ে এসেছে। গাছে গাছে ভোরের পাখিরা কুহুতানে আগত দিনের বার্তা ঘোষণা করেছে। ভোরের আধো আলো আধো অন্ধকারে ধরিত্রী পুজোর স্থান দিব্যি পরিচ্ছন্ন দেখতে পেল। শুধু একটা অস্বাভাবিক জিনিস তার চোখে পড়ল, যেটা হলো তার বসার আসনের চারপাশের মাটিতে বেশ ঘষরানি, আর পিছন দিকে রক্তের ছিটে মাটিতে পড়ে। ঘটনাটাকে সে অতটা গুরুত্ব না দিয়ে ধলার সাথে সে স্থান ছেড়ে বাড়ির দিকে রওনা হলো। তাকে পৌঁছে ফিরে আসার মুহূর্তে ধলা তাকে একটা মন্ত্রপুত জবা ফুল দিয়ে স্বামীর মঙ্গল কামনায় সেটাকে স্নানের পর সারাদিন এলো চুলে থেকে আঁচলে গিঁট দিয়ে রাখতে বলল। সূর্য ওঠার আগেই ধরিত্রী বাড়ি ফিরে এলো। তারপর স্নান করে এলো চুলে শুদ্ধ বস্ত্র ধারণ করে সে জবা ফুলটি শাড়ির আঁচলে বেঁধে নিল। তার শাশুড়ি ঘুম থেকে উঠে তাকে ঘোমটা মাথায় ঘরের দাওয়া ঝাঁট দিতে দেখে জিজ্ঞাসা করলেন, কি বৌমা, সারা রাত বাড়ির বাইরে? ছে 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 ছে, বাড়ি ফিরলে কখন? টেরই পেলাম না। ধরিত্রী হাতের ঝাঁটা মাটিতে রেখে বলল, আপনাকে তো বলেই গেছি মা, আপনার ছেলের মঙ্গল কামনায় আর আমার অনুরোধে ভীমবজ্র বাবা শান্তিযজ্ঞ করছেন। পরপর 15 দিনের মধ্যরাত্রি থেকে সেই যজ্ঞ করলে আপনার ছেলের কাছে কোনো অশুভ শক্তি ঘেঁষতেও পারবে না মা। কি জানি কি যে করছো কিছুই বুঝতে পারছি না। ওই তিলক কটা তান্ত্রিক দুটো তোমায় কি মন্ত্র দিল কে জানে। একা নতুন বউ মানুষ রোজ রোজ সারা রাত বাড়ির বাইরে থাকলে তো লোক নানা কথা বলবে। এবার শান্তিযজ্ঞ করতে সারা রাত লাগছে কেন তাও তো বুঝতে পারছি না। যা হোক, এরপর থেকে তোমার নগেন খুড়ো তোমার সঙ্গে সেখানে যাবে, কাজ শেষে তোমার বাড়ি পৌঁছে দেবে। না মা, তান্ত্রিক বাবা আমায় একাই সেই পুজো স্থানে যেতে বলেছেন। কোনো কোনো ভয় নেই মা। সেদিনের সেই ধলা বাবাই আমায় অন্ধকারে পথ দেখিয়ে সেই জায়গায় নিয়ে যাবেন এবং ভোর হলে এখানে পৌঁছে দেবেন। অদিতি মুখ পাংশুটে করে কি একটা ভাবতে বলল, কি আর বলবো, যা ভালো বুঝো করো।
ছেলেটা ভালোই ভালোই বাড়ি ফিরে আসুক, এই শুধু চাই। সারা রাত জাগা। যাও, এখন আর কাজ করতে হবে না, ঘরে গিয়ে একটু গড়িয়ে নাও। রান্না বান্নার জোগাড় আমি করছি। অদিতির কথায় ধরিত্রী একটু আশ্বাস পেল। সারা রাতের ধকলে তার শরীর বেজায় টনটন করছিল, আর চোখও ঘুমে ঢুলে আসছিল। তাড়াতাড়ি দাওয়াটা ঝাঁট দিয়ে সে ঘরে ঢুকে দরজা ভেজিয়ে বিছানায় শুয়ে পড়ল। শুলো বটে, কিন্তু তার সারা শরীরে কি যেন একটা অস্বস্তি, যা তাকে নিশ্চিন্তে শুতে পর্যন্ত দিচ্ছে না। যেন তার উপর কেউ চেপে বসে আছে। তার মুখে গলায় কেমন একটা অশরীরী ঘড়ঘড়ানি অনুভব হতে লাগলো। তৎক্ষণাৎ সে মা কঙ্কালীর নাম আগের রাতের মতো স্মরণ করতে লাগলো। ক্রমে দেখল, না, অস্বস্তিটা আস্তে আস্তে কমে এসেছে। দু চোখ ঘুমে ঢুলে এলো ধরিত্রীর। ধীরে ধীরে তার সমস্ত চেতনা যেন হারিয়ে যেতে লাগলো নিদ্রার আচ্ছন্নতায়। ওদিকে অদিতি এক মনে রান্নার তোড়জোড় করছিল। বৌমার ঘরের পাশে রাখা কলসিতে জল নিতে যাবে, এমন সময় অদিতি দেখল ধরিত্রী বালিশের দিকে মুখ করে শুয়ে আছে। গরমের জন্য তার কাঁধের কাপড়টা সরে গেছে। প্রথমে তেমন কিছু ঠাহর হলো না। হঠাৎ জলের পাত্রটা নিয়ে দরজাটা ভেজিয়ে রান্নাঘরে যাবে, এমন সময় অদিতি দেখল তার বৌমার সারা পিঠে লাল লাল হাতের ছাপ, তাতে যেন রক্তের ছিটের মতন দাগ, আর কাঁধের পেছনে কেমন যেন 5 আঙুলের নখের আঁচড়। অদিতি তক্ষুনি জলের পাত্রটা কলসির উপর রেখে বৌমার ঘরে ঢুকলো। ঢুকেই দেখল ধরিত্রীর সারা গায়ে যেন কোনো কাঁটাওয়ালা হাত ঘষরানি কেটেছে, আর নখ দিয়ে আঁচড়ও কেটেছে পিঠে আর কোমরের পিছনের অংশে। ভয়ে অদিতির হাত পা ঠান্ডা হয়ে গেল। অদিতি মনে মনে প্রমাদ গুনল, হায় ঈশ্বর, কোন ভয়ঙ্কর মানুষ বা অপদেবতা বৌমার সাথে সারা রাত ছিল। এই দুষ্কর্মের কথা কার কাছে প্রকাশ করব? ছি ছি, স্বামী ঘরে না থাকার সুযোগে এ কি শুরু করেছে ধরিত্রী? কিছুই ভেবে পেল না এখন কি করবে। তক্ষুনি আর কিছুমাত্র দেরি না করে অদিতি তাদের বিশ্বস্ত নগেন দাদার কাছে গিয়ে খবরটা জানালো। নগেন চৌধুরী তাকে ছেলের আসার জন্য প্রতীক্ষা করতে বলল। শেষে সে নগেনকে দিয়ে ছেলের উদ্দেশ্যে চিঠি লিখিয়ে পাঠালো। বাবা বিষ্ণু, তোমার মায়ের ভীষণ কঠিন ব্যামো, অবস্থা কিন্তু খারাপের দিকে। পত্রপাঠ এসে মাকে শেষ দেখা দেখে যাও। অদিতি হন্তদন্ত হয়ে বাড়ি ফিরে দেখে বৌমা তখনও ঘুমিয়ে আছে। তখন তাড়াতাড়ি অদিতি রান্না বান্নার জোগাড় করতে শুরু করলো। রান্না হয়ে যেতে ধরিত্রীকে খাওয়ার জন্য ডাকতে সে বিছানা থেকেই বলল, মা, মা, শরীরটায় ভীষণ অস্বস্তি করছে। কিছু খেতে একেবারে ভালো লাগছে না। আমি একটু শুয়ে থাকি এখন। বৌমার কাণ্ড কারখানা অদিতির একেবারেই ভালো লাগলো না। মনে মনে সে বলল, বৌমাকে কিচ্ছুটি বুঝতে দেওয়া যাবে না এখন। ছেলে বাড়ি আসুক, তারপরে এর একটা ফয়সালা করতে হবে। হায় হায়, কুলোকাতিনি কি মেয়েকেই বাড়ির বউ করে আনলাম। ক্রমে দিন শেষ হয়ে সন্ধে নামল। ধরিত্রী তখনও বিছানায় শুয়ে। অদিতি মুখ বেজার করে তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ জ্বালালো। তারপর নিজের ঘরে ঢুকে তুলসী মালা জপ করতে লাগলো। ধরিত্রীর গায়ে তখনও ভীষণ রকমের অস্বস্তি। বিছানা থেকে নড়ার মতো ক্ষমতা আসছে না। কিছুতেই যেন সেই অস্বস্তি আর যাচ্ছে না। এই শরীরে এতটা রাস্তা কিভাবে যাবে সে? রাত বাড়ল ধীরে ধীরে। শ্মশানে যাওয়ার পথ যেন আপনি প্রশস্ত হলো।
বিছানা থেকে কে যেন ঠেলে তাকে ভীমবজ্র তান্ত্রিকের আস্তানার দিকে টানতে লাগলো। এলো চুলে এক কাপড়ে সে বেরিয়ে পড়ল। তার মনে হতে লাগলো কে যেন তার সঙ্গে রয়েছে পাশে পাশে, তাকে চলতি রাস্তায় আলিঙ্গন করতে চাইছে, আর পিঠে কাঁধে হাত দিয়ে ঘষড়াচ্ছে কেবল। ধরিত্রীর মনে হতে লাগলো তার চলাফেরা আর তার ইচ্ছায় নয়। চারপাশে একটা শোঁ আওয়াজে বাতাস বয়ে যাচ্ছে তাকে ঘিরে। এরকমই একটা ঘোরের মধ্যে সে জঙ্গলের মধ্যে প্রবেশ করলো। রাতের প্রথম প্রহরের ঠিক আগেই ধলা এসে তান্ত্রিকের নির্দিষ্ট সাধন স্থানে ধরিত্রীকে পৌঁছে দিল। আগের দিনের মতো এদিনও ধরিত্রীকে এলো চুলে নির্বস্ত্র হয়ে তান্ত্রিকের সাধনার স্থানে চোখ বন্ধ করে বসতে হলো ধ্যানে। ঠিক মধ্যরাত হতেই তান্ত্রিকের আওয়াজ শোনা গেল। ভীমবজ্র নিজের পঞ্চমুণ্ডির আসনে উপবেশন করে আবারও আগের দিনের মতো উচ্চ স্বরে মন্ত্র আওড়াতে লাগলো। ওম হেম হেম ক্লিম শ্রিং শ্রিং হ্রিং ক্লিং এইং জুং ক্লিং শং শং হং খং স্বাহা। ধরিত্রীর শরীর এখনো অস্বস্তিতে ভর্তি। গরম বাতাসটা যেন আজ তার সারা দেহের মধ্য দিয়েই ঘষরানি দিয়ে চলেছে, কিন্তু আজ যেন তা আগের মতো অসহ্য নয়। ধীরে ধীরে সেটা সহ্যের মধ্যে চলে এসেছে। পিঠের দিকটা আঁচড় কাটতে কাটতে চলছে। মন্ত্র উচ্চারণের তীব্রতা যত বাড়ে তার শরীরের চারপাশে হাওয়ার ঘষরানির দাপট যেন তত বেশি হতে থাকে। এই অশরীরী জীবের আঘাত ছাড়া আর কোনো প্রাণীর উপদ্রব কেন আওয়াজ পর্যন্ত সেখানে নেই। মাঝে মাঝে তান্ত্রিকের মুখে কিছু কিছু চিবনোর শব্দ বোঝা যায়, আর কিছু তরল পদার্থ শুষে পান করার আওয়াজ পাওয়া যায়। এভাবে রাত দ্বিতীয় প্রহর অতিক্রান্ত হলো। ভীমবজ্র তান্ত্রিকের মন্ত্র ধারণ শেষ হলে সে ধরিত্রীকে স্বামীর মুখ স্মরণ করে তার মনোকামনা মনে মনে মা কালীর কাছে নিবেদন করতে বলল। সেদিনের মতো কাজ সমাপ্ত হতে তান্ত্রিক তার মন্ত্রপুত ফুল একটা লাঠির আগায় ধরে কিছু একটা মাখিয়ে ধরিত্রীর মাথায় ঠেকিয়ে কোঁচড়ে ফেলে দিল। ক্রমে রাত অতিক্রান্ত হলে ধরিত্রী বাড়ি ফিরে যাওয়ার উদ্যোগ করল। সে যখন জঙ্গলের মধ্য দিয়ে আসে তখন তাদের নগেন খুঁড়ো তার শাশুড়ির পরামর্শে তার পিছু পিছু আসে, আর দূরের এক গাছের আড়াল থেকে তান্ত্রিক আর ধরিত্রীর কাজ কারবার প্রত্যক্ষ করে। তান্ত্রিকের কাজের বীভৎসতা দেখে তিনি প্রথমে আঁতকে উঠলেন, তারপর মনে মনে বললে, ছি ছি, ভদ্র বাড়ির বউয়ের এ কি কাজ! দেখে শুনে এমন এমন অসতী মেয়েকে ঘরে আনলো ছেলেটা। তান্ত্রিকের সাথে বসে এ কি ব্যভিচার করছে সে! না, বিষ্ণু বিষ্ণু ফিরলেই একটা হেস্তনেস্ত করতে হবে এই কুকর্মের। যাই, এই অদিতি বৌমাকে বলি গিয়ে। এই কথা ভাবতে ভাবতে নগেন খুঁড়ো দূর থেকেই সেই স্থান থেকে বিদায় নিলে। ওদিকে বস্ত্র ধারণ করে ধরিত্রী সাধনার স্থানে ফিরে এসে দিব্যি পরিপাটি পরিচ্ছন্ন দেখতে পেল শ্মশানের পঞ্চমুণ্ডির আসন। ক্রমাগত মা কঙ্কালীর নাম স্মরণ করার ফলে তার মানসিক অস্বস্তি কিছুটা কমল। একটু পর ধলা এসে তাকে জঙ্গলের সীমান্ত অবধি পৌঁছে দিল। ক্লান্ত শরীরে বাড়ি ফিরে ধরিত্রী শিগগিরই বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ল। স্নান করে শুদ্ধ বস্ত্র পরারও মানসিক স্থিরতা রইল না। ওদিকে শাশুড়ি সব কিছু খবর পেয়েও মুখে কুলু পেটে রইলেন ছেলেকে সচক্ষে বৌমার ব্যভিচার দেখে বিচার করার জন্য। আজ ধরিত্রীর দু চোখ অনন্তকালের ঘুমে বুজে আসছে। শরীরের অস্বস্তিটা আর আগের মতো নেই। সেদিন দুপুরে ধরিত্রী অনেক দিন পর এক স্বপ্ন দেখল যে তার স্বামী ঘরে ফিরে এসেছে। স্বামী তার বিছানায় বসে তাকে আলিঙ্গন করছে। লজ্জায় ধরিত্রীর অধর লাল হয়ে উঠছে। তার সারা জীবনের অপ্রাপ্তি যেন স্বামীর স্পর্শে স্বর্গ সুখ হয়ে উঠল।
হঠাৎ তার স্বপ্নের দেশটা যেন শ্মশানের অন্ধকারের মতো ভয়ঙ্কর হয়ে উঠল। মনে হলো সে যেন শ্মশানের সেই সাধন স্থানে নির্বস্ত্র অবস্থায় সাধনারত। তার দুচোখ খোলা, সেই অবস্থায় একটা সাদা প্রেতের মতো ছায়া তার চারপাশে আচ্ছন্ন হয়ে আছে, আর তাকে ওই স্থান থেকে ফেলে দিয়ে তার সাথে রমণ করতে চাইছে। আর ক্রমাগত তার পিঠের দিকে দাঁত আর নখের আঁচড় কেটে চলেছে। ধীরে ধীরে সেই প্রেত মূর্তি তাকে বসার জায়গা থেকে ঠেলে উপুর করে শুইয়ে দিল। ধরিত্রী কিছুতেই তাকে ছাড়াতে পারল না। ক্রমে সেই প্রেতের মূর্তি ভয়ানক আকার ধারণ করল। ধরিত্রী সেখান থেকে প্রাণপণে বেরিয়ে আসার চেষ্টা করছে, কিন্তু সেই প্রেত তার দু হাত যেন বেঁধে রেখেছে, যাতে সে এতটুকু স্থানচ্যুত না হতে পারে। এভাবে ওই প্রেত মূর্তি ধরিত্রীর সাথে সঙ্গম করতে শুরু করলো। স্বপ্নের এই অবস্থায় তার ঘুমটা হঠাৎ করে ভেঙে গেল। তখন বিকেল হয়ে গেছে। ধরিত্রী কাঁধে ও পিঠে একটা অসহ্য যন্ত্রণা অনুভব করায় পিঠের দিকের কাপড়টা সরিয়ে আয়নায় দেখল তার কাঁধে ও পিঠে হাত, দাঁত ও নখের আঁচড়ের দাগ আর কাঁটাওয়ালা একটা কিছু দিয়ে ঘষরানির চিহ্ন। অত্যন্ত ভয় পেয়ে গেল এরকম ব্যাপার দেখে সে। ওদিকে বিকেল হয়ে যাওয়ায় ধরিত্রী স্নান করে কালকের বাসি কাপড় ছেড়ে অন্য কাঁচা কাপড় পরল। সেদিনও তার সারাদিন না খাওয়া। অদিতি আজ তাকে দুপুরের খাওয়ার কথাও বলেনি। ক্রমে সন্ধ্যা নামল। অদিতি সন্ধ্যা দ্বীপ দেখালো ঘরের তুলসী প্রাঙ্গণে, তারপর নিজের ঘরের আগল টেনে দিল। ধরিত্রী মনে মনে ভাবল, কাল দুপুরের পর থেকে মা আমার সাথে একটাও ভালো করে কথা বলেনি। আমার কাজে কি শাশুড়ি মা রাগ করেছেন? কিন্তু আমি যা করেছি তা তো তারই ছেলের ভালোর জন্য করেছি। অদিতির ব্যবহার দেখে ধরিত্রী আর শ্মশানে যাবে না বলে মনস্থির করল। কিন্তু রাত বাড়তেই তার উপর কি যেন একটা প্রেতের ছায়া ভর করল, আর তাকে ধীরে ধীরে ঘর থেকে বার করে তবে ছাড়ল। আগের দুদিনের মতোই তাকে একইভাবে তান্ত্রিকের সাধনার জায়গায় উপবেশন করতে হলো। কিন্তু আজ সে মনে করল যে ভীমবজ্র তান্ত্রিক তার পাশে বসে কিভাবে সাধন প্রক্রিয়া চালায় তা সে চোখ খুলে প্রত্যক্ষ করবে। সময় মতো ধরিত্রী বটগাছের পিছন থেকে কাপড় ছেড়ে বেরিয়ে এসে ভীমবজ্রের পাশের আসনে এসে বসল। চারপাশের পরিস্থিতিতে কোনো অস্বাভাবিক কিছুই নেই এতক্ষণ পর্যন্ত। তান্ত্রিক আসার আগেই সে চোখ বন্ধ করে বসে রইল সেইখানে। ঠিক মধ্যরাত হতেই ভীমবজ্র তার পাশের আসনে এসে বসল। ধরিত্রী আজ দেখবেই তান্ত্রিক কি যাজন যাজন করে তাকে পাশে রেখে এ তার সাথে রোজ সঙ্গম কর্ম করার চেষ্টা করে। কাকেই বা সে স্বপ্নে দেখছে তার সঙ্গে অপকর্মরত অবস্থায়। তান্ত্রিক এবার সুতীব্র স্বরে মন্ত্র উচ্চারণ শুরু করল, আর তারপরই ধরিত্রীর গায়ে যেন কার হাতের কণ্টকময় ঘষরানি চলতে শুরু করল। ধরিত্রী যেন আর সহ্য করতে পারল না। এবারে সে দু চোখ খুলল। চোখ খুলতেই ধরিত্রী দেখল ভীমবজ্র তান্ত্রিক তার সামনে সম্পূর্ণ নগ্ন অবস্থায় বসে চেঁচিয়ে চেঁচিয়ে মন্ত্র আউড়ে চলেছে। তান্ত্রিক একটা সতেজ লাশের উপর বসে আছে, আর তার কাটা মুন্ডুটা থেকে গড়িয়ে পড়া রক্ত একটা মানুষের মাথার খুলিতে ভরছে। তার আসনের পাশে একটা প্রজ্বলিত প্রদীপের পাত্রে মরা ছাগলের রক্তমাখা দেহাংশ রাখা। পাশেই তান্ত্রিক পোড়া কাঠ কয়লা দিয়ে লাশের দেহের অংশটা পুড়িয়ে একটা মদ রাখা পাত্রে ভরে সেটা মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে একটু একটু করে খেয়ে চলেছে। আশেপাশে বিষ্ঠা আর তাজা রক্তের পুঁতিগন্ধে পূর্ণ। তাছাড়া কামতরল মাখানো কাপড়ের টুকরো তাঁর আসনের জায়গায় জড়ানো।
এসব বীভৎস কাণ্ড দেখে তার শরীর গুলিয়ে উঠতে লাগলো, আর সঙ্গে বমির উদ্রেক হতে থাকলো। এসব দেখে ধরিত্রীর বুঝতে আর বাকি রইল না। মাঝরাতের পর শ্মশানে ভীমবজ্র পঞ্চমুণ্ডির আসনে মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ নগ্ন অবস্থায় গাঁজা খেয়ে এবং আবার মদ্যপ অবস্থায় কোন প্রেত শক্তির সাধনা করে। ধরিত্রী চোখ খোলার পরে তখনও দেখা গেল তান্ত্রিক ভীমবজ্র কি সব বিড়বিড় করে বলে চলেছে প্রায় বেহুঁশ অবস্থায়। এবার ধরিত্রী তার বসার আসন থেকে উঠতে চেষ্টা করলো, কিন্তু সে তৎক্ষণাৎ দেখলো একটা সাদা প্রেত মূর্তি তার লোল জিহ্বা বাড়িয়ে তাকে আঁচড়াতে লাগছে। সে প্রাণপণে নিজের আসন ছেড়ে উঠতে চাইল, কিন্তু ঠিক দুপুরের স্বপ্নের মতোই সেই প্রেত ছায়া তাকে সামনে পিছন থেকে ক্রমাগত আঁচড়াতে কামড়াতে শুরু করেছে। এবার ধরিত্রীর চিৎকারে ভীমবজ্র জ্ঞান ফিরে পেয়ে বলল, হায় 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 সর্বনাশিনী মূর্খ নারী, কেন চোখ খুলে আমার সাধন কার্যে ব্যাঘাত ঘটালি? এবার কাম প্রেত পিশাচের কবল থেকে তোকে কেউ মুক্ত করতে পারবে না। পিশাচ হয় তোর সাথে ভয়ঙ্করভাবে স্বেচ্ছাচার করে তোকে শেষ করে ফেলবে, না হয় বদ্ধ উন্মাদ করে ফেলবে। আর যার জন্য তুই এখানে তন্ত্রকর্ম করতে এসেছিস তারও তোর মতোই দশা হবে। ধরিত্রী এবার পিশাচের কবল থেকে চেঁচিয়ে বলে উঠল, ভণ্ড শয়তান, আমার ভালো মানুষের সুযোগ নিয়ে আমায় দিয়ে নিজের স্বার্থ হাসিল করতে চাস? আমাকে শিগগির এই প্রেতের হাত থেকে মুক্ত কর। তোর ভালো মানুষের মুখোশ আমি সবার সামনে খুলে দেব। ভীমবজ্র বিকট শব্দে হেসে উঠল। তার মন্ত্রের জোর আরো তীব্র হয়ে উঠেছে ততক্ষণে, আর পিশাচকে মরার খুলিতে সদ্য লাশ হওয়া ছাগলের গরম রক্তস্নাত কলসে উৎসর্গ করল। পিশাচের ভোগের আতিশয্যে আল্লাহ দুপচে উঠল। এবার রক্তাক্ত ধরিত্রীর মারণ চিৎকারে কামপ্রেত পিশাচ তাকে আরো আঁকড়ে ধরার সুযোগ পেল। পিশাচ যেন ক্রমে নিরাবয়ব শরীর থেকে আকার ধারণ করতে শুরু করেছে। সেই মূর্তির বীভৎস পচিত গলিত মানুষের চোখ ঠিকরে পড়া অবস্থার সদৃশ্য। সেই ভয়ঙ্কর রূপ তাকে রমণ উল্লাসে ধরে রয়েছে ভেবেই ধরিত্রীর আতঙ্কে শরীর থেকে প্রাণ বের হওয়ার জোগাড় হলো। অনেক চেষ্টা করেও সে পিশাচের আগল থেকে বেরিয়ে আসতে বিফল হলো। অবশেষে সেই মৃত্যু দর্শন জীবের আর তার আশেপাশের ভয়াবহ পরিবেশের চেহারায় ধরিত্রী প্রায় জ্ঞানহারা হয়ে পড়ল। ঠিক সেই সময় এক স্বাভাবিক মানুষের আকৃতি সেই জায়গায় প্রকট হয়ে উঠল। প্রদীপের মৃদু আলোয় তার চেহারাটা অস্পষ্ট। এই ঘন জঙ্গলে শ্মশানে এই রাত দুপুরে কোন মানুষ এসে দাঁড়ালো? সে কি মানুষ, দেবতা না পিশাচ? সেই দূর থেকেই এই মনুষ্য মূর্তি ভীমবজ্রকে উদ্দেশ্য করে বলল, তোর কাজ কারবার আমি এতক্ষণ দূর থেকে লুকিয়ে সব জানতে বুঝতে পেরেছি। আমি ধরিত্রীর স্বামী বিষ্ণু। আমার অবর্তমানে আমার স্ত্রীকে মিথ্যে বুঝিয়ে এখানে নিয়ে এসে তাকে ভোগের জন্য ব্যবহার করতে চাস, ভণ্ড তান্ত্রিক। আমার স্ত্রীকে সমাজের কাছে অসতী করে তুলে তুই সাধনায় সিদ্ধি লাভ করবি? আমি থাকতে তা কখনোই সম্ভব হবে না। শয়তান ভীমবজ্র, তুই আর তোর ভূত প্রেতদের গতি না করে আমি এখান থেকে যাব না। ধরিত্রীর স্বামীর হুমকারে ভীমবজ্র তান্ত্রিকের রোখ চেপে গেল। সে বলল, ভালোই হলো, তুই বড় শুভ দিনে এখানে এসে পড়েছিস। আজ আমার আরাধ্য কামপ্রেত পিশাচের অবয়ব লাভ হয়েছে। আজ সে আমার একান্ত আজ্ঞাবহ। আমার সব শত্রুদের সে শেষ করবে মা কঙ্কালীর দিব্যে। এদিকে পিশাচের কাঁটার ক্ষত ধরিত্রীর শরীর বিষিয়ে তুলেছে। পিশাচ এবার তার সমস্ত ইন্দ্রিয় দ্বার উন্মুক্ত করে নিজের বিষাধার তার শরীরে প্রয়োগ করল। শেষে ধরিত্রী তার স্বামীকে সেই
এক ঝলক চিনতে পেরে নিজের প্রতি লজ্জায় ঘেন্নায় প্রাণ ত্যাগ করল। রক্তাক্ত অবস্থায় ধরিত্রীকে মাটিতে লুটিয়ে পড়তে দেখে বিষ্ণু একটা গরম লোহার ত্রিশূল পিশাচের দিকে ছুঁড়ে মারল। ভোগ তৃপ্ত পিশাচ আজ ভীমবজ্র তান্ত্রিকের সাধনায় অজেয় দেহধারী। তার ঠিকরে আসা হলুদ রঙের চোখ দুটো ত্রিশূলের তেজ প্রতিহত করে সেটাকে মাটিতে ফেলে দিল। এবার সেই কামদগ্ধ পিশাচ মূর্তি নিরস্ত্র বিষ্ণুর দিকে তার নখ দাঁত বের করে পচিত গলিত শরীর নিয়ে ক্রূর দৃষ্টিতে এগিয়ে আসতে লাগলো। বিষ্ণু কি করবে বুঝতে না পেরে সেখান থেকে প্রাণপণে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু পিশাচ তার বায়ুভূত শরীর নিয়ে বন থেকে দ্রুত তাকে ধাওয়া করল। বিষ্ণু দৌড়ে এসে কাছের একটা জঙ্গলময় টিলার উপর উঠে লুকোবার চেষ্টা করল, যাতে তান্ত্রিকের আজ্ঞাবাহী কামমূর্তি পিশাচ তাকে ধরতে না পারে। পিশাচ বিদ্যার বলে ভীমবজ্র তান্ত্রিক বুঝে ফেলল যে বিষ্ণু কোথায় লুকিয়েছে। এরপর ভীমবজ্রের আঙুলের ইশারায় সেই পাহাড়ি টিলার উপর এসে পিশাচ তাঁর গলা টিপে ধরল। এরপর বিষ্ণু অসহ্য যন্ত্রণায় রক্তবমি করতে করতে পিশাচের প্ররোচনায় টিলার ধারে এসে ঝাঁপ দিয়ে মারা গেল। ওদিকে নগেন খুড়ো গোপনে জঙ্গলের পথ দিয়ে লুকিয়ে তাঁদের পিছনে এসেছিল। তিনি পিশাচের এই হত্যালীলা দেখে ফেলায় ভীমবজ্র কামপ্রেত পিশাচকে দিয়ে তাঁকেও একইভাবে হত্যা করালো। এইভাবে তান্ত্রিক ভীমবজ্র সেদিনের সমস্ত মৃত লোককে দিয়ে পিশাচের অর্ঘ্য দিল। এরপর থেকে যে কেউ সেই বনের চারপাশে চলে যেত তার পরিণতি একই রকম হতো। এমন বেশ কিছু ঘটনা ঘটে যাবার পর গ্রামবাসীরা জানতে পারে যে ভীমবজ্র তান্ত্রিক তার তন্ত্রবিদ্যা ব্যবহার করে গ্রামের মানুষদের একে একে বশীভূত করছিল এবং সময় মতো তাদের হত্যা করছিল। গ্রামবাসীরা একটি দল গঠন করে নিজেদের মধ্যে পরামর্শ করে, না আর সহ্য হয় না, এই পিশাচ সিদ্ধ তান্ত্রিককে হয় এই গ্রাম থেকে তাড়াতে হবে, নয়তো এই দুনিয়া থেকেই নিশ্চিহ্ন করতে হবে, নইলে এই গ্রাম তো দূর, ভীমবজ্রের পিশাচ আশপাশের গ্রামের মানুষদেরও শেষ করে দেবে। তাদের একজন বলল, একমাত্র কঙ্কালীতলার তন্ত্রসিদ্ধ পণ্ডিত বিজ্ঞান প্রভাকর ভীমব্রজের কুটিল গ্রাস থেকে আমাদের রক্ষা করতে পারেন, তার কাছেই সবাই যাই চলো। এরপর সবাই সিদ্ধান্ত করে কঙ্কালীতলার আগমবাগীশ পণ্ডিত বিজ্ঞান প্রভাকরের কাছে এই প্রতিকারের জন্য যাবে। আমি সে সময় বিজ্ঞান প্রভাকরের শিষ্যত্ব গ্রহণ করে কিছুদিন কঙ্কালীতলায় অবস্থান করছি। এ কদিন বেলার দিকে বিজ্ঞান প্রভাকরের সাথে আগম শাস্ত্রের আলোচনা করি। এমন সময় জালালপুরের গ্রামবাসীরা কঙ্কালীতলায় বিজ্ঞান প্রভাকরের কাছে এসে হাজির হলো। পণ্ডিত বিজ্ঞান প্রভাকর তাঁদের সমস্যার কথা সবিস্তারে শুনে বললেন, ভীমবজ্র তান্ত্রিক অতি নিম্নমানের তন্ত্রকারী। সে তার গুরু প্রদত্ত তান্ত্রিক বিদ্যাকে কাজে লাগিয়ে ভয়ঙ্কর কাম প্রেত পিশাচের জাগরণ ঘটানোর চেষ্টা করছে। সেই ভয়ঙ্কর পিশাচকে সমস্ত গ্রামবাসীর উপর প্রয়োগ করার আগেই এই ভীমবজ্র তান্ত্রিককে জালালপুরের শ্মশান অঞ্চল থেকে নিশ্চিহ্ন করতে হবে। তোমরা এখন যাও, আগামী অমাবস্যায় সে যখন শ্মশানে আবার পিশাচের আহ্বান করবে তখনই আমি সেখানে উপস্থিত হয়ে তাকে সমুচিত শিক্ষা দেব। বিজ্ঞান প্রভাকরের আশ্বাস পেয়ে গ্রামবাসীরা সেদিনের মতো গ্রামে ফিরে গেল। ক্রমে সেই দিন এলো। বিজ্ঞান প্রভাকর বেলা থাকতে থাকতেই আমাকে সাথে নিয়ে কঙ্কালীতলা থেকে রওনা দিলেন। তাকে ভীমবজ্র তান্ত্রিককে মারার উপায় জিজ্ঞাসা করতে গিয়েও দ্বিধাগ্রস্ত ছিলাম। পণ্ডিত বিজ্ঞান প্রভাকরের তান্ত্রিক শক্তি সম্পর্কে তখনও আমার সম্পূর্ণ ধারণা ছিল না। সারাটা পথ ভীমবজ্র তান্ত্রিকের বীভৎসতার কথা খেয়াল হতেই মনে মনে ভয় হতে লাগলো। আমার দ্বিধাগ্রস্ত মুখ দেখে
আগমসিদ্ধ আমায় অভয় দিয়ে বললেন, কোনো ভয় নেই হে তারানাথ, মা কঙ্কালী আর আমার উপর ভরসা রাখো। কালী নাম করতে করতে পাষণ্ড ভীম বজ্রের আড্ডায় চলো, তার ভবলীলা সাঙ্গ আজই হবে। তার কথা মতন মন ভরে মা কালীকে স্মরণ করতে করতে চললাম। সন্ধ্যার শেষে জঙ্গলের পাশে ভীম বজ্রের ডেরার কাছে এসে পৌঁছলাম। গ্রামের মোড়ল গোছের কিছু লোক আমাদের জন্যই সেখানে অপেক্ষা করছিলেন। আমরা তারপর সেখানে পৌঁছে মধ্যরাত হওয়া পর্যন্ত খানিক জিরিয়ে নিলাম। ক্রমে রাত 12টা বাজল। আমরা ঠিক সময় মতো শ্মশানে তান্ত্রিকের সাধনস্থলের কাছে এক বটগাছের পিছনে গিয়ে দাঁড়ালাম। দূর থেকে দেখলাম ভীম বজ্রের পঞ্চমুণ্ডির আসন সাজানো। ধলার মলা তার পানপাত্র ও উৎসর্গের জিনিসপত্র প্রস্তুত করে রেখেছে। পাশেই একটি সদ্য বলি দেওয়া ছাগলের রক্তমাখা দেহাংশ পড়ে। তার শরীর থেকে বের করা কলজেটা এখনো যেন জীবন্ত। এরপর ভীমবজ্র এক বিবস্ত্রা ষোড়শী যুবতীকে সাথে করে শ্মশানে তার সাধন স্থানে এসে পৌঁছল। তারপর সে রক্তমাখা কলজেখানা একটা করটি নির্মিত পাত্রে রেখে পঞ্চমুণ্ডির আসনটা নিজের সুবিধা মতো স্থাপন করল। মাটিতে বিছিয়ে রাখা 21টি মাথার খুলি সাজিয়ে একটি মরা লাশের উপর বসে মন্ত্র উচ্চারণ করতে শুরু করল। তার মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে তীব্র বাতাস বইতে শুরু করলো। আশপাশের গাছগুলোর ডালপালা মটমট করে ভেঙে পড়তে লাগলো, আর ধুলোর সাথে লতা পাতা উড়ে প্রবল ঝড় সৃষ্টি করলো। ঝড়ের ধাক্কায় শ্মশানের ভস্মাধারের মাটি উঠতে শুরু করলো। সেই ঝড়ের দাপটে আমরা সবাই প্রকম্পিত। চোখ বন্ধ হয়ে আসছে, দুহাত দিয়ে চোখ মুখ রক্ষা করার অসম্ভব প্রয়াস করে চলেছি আমরা। শুধু বিজ্ঞান প্রভাকর মশাই সেই প্রবল ঝড় তুফানেও নির্বিকার নির্ভয়। তিনি এক দৃষ্টে ভীম বজ্রের কাণ্ড লক্ষ্য করে চলেছেন। একটু পরে বিজ্ঞান প্রভাকর বটগাছের পাশ থেকে তার ত্রিশূল হাতে নিয়ে সামনের দিকে এগোলেন। ভীম বজ্রের সাধন স্থান থেকে কিছুটা দূরে ধলার মলা তাঁদের বাবার প্রসাদী কারণ বাড়ি পান করতে ব্যস্ত। চারিদিকে ছুঁচ ফোটানো অন্ধকারের তীব্রতা। ঝড়ের সাথে সাথে দূরে ঘন ঘন মেঘ ডাকছে। বিদ্যুতের চমকে সেই প্রেত স্থান আলোকিত হয়ে উঠছে মাঝে মাঝে। বিজ্ঞান প্রভাকর দ্রুত পায়ে এসে ভীম বজ্রের সামনে দাঁড়ালেন। তারপর সশব্দে ভীম বজ্রকে বললেন, পাষণ্ড, তন্ত্রবিদ্যার অপপ্রয়োগ করে এই গ্রামের মানুষের সাথে অনেক অন্যায় করেছিস। এই নিষ্পাপ নারীকে এক্ষুনি আমার হাতে সমর্পণ কর। কমলা তৎক্ষণাৎ চোখ খুলে বিজ্ঞান প্রভাকরকে দেখে লজ্জায় পাশের গাছের পিছনে লুকিয়ে পড়ল। ভীম বজ্র এবার চোখ খুলে ক্রুদ্ধ দৃষ্টিতে বিজ্ঞান প্রভাকরের দিকে তাকিয়ে বলল, এই কে তুই নরাধম? আমার সাথে টক্কর নিতে এসেছিস? কি অবিষ্ঠরে তোর মূর্খ? এই নারীকে এখন তোর কবল থেকে ছাড়ানোই আমার অভীষ্ট। সঙ্গে গ্রামবাসীদের তোর হাত থেকে চিরতরে মুক্তি দিতেই আমি উপস্থিত হয়েছি এখানে। ভীম বজ্র আরো রাগে গজগজ করতে লাগলো। পিশাচিদ্ধ ভীমবজ্র তান্ত্রিককে ভয় দেখানোর ফল তোকে তোকে আমি এক্ষুনি দিচ্ছি। তারা আজই আমার সাধনা পূর্ণ হবে, তারপর বিশ্বের অজেয় শক্তির ক্ষমতা আমার হাতে আসবে। আমার সাথে মশকরা শাস্তি কি হয় তুই দেখে নে। এই বলে ভীম বজ্র তাঁর সেই অবয়বধারী পিশাচকে মন্ত্র দ্বারা আহ্বান করল। ঝোড়ো হাওয়ার সাথে তৎক্ষণাৎ এক পচা গলা মানুষের শরীরে রক্ত মাখা কাম প্রেত পিশাচের আবির্ভাব ঘটল। বিজ্ঞান প্রভাকরকে দেখেই সে তারস্বরে চিৎকার করে দ্রুত পদক্ষেপে তার দিকে ধেয়ে এলো। আগমবাগীশ বিজ্ঞান প্রভাকর তার দিকে দ্রুত ত্রিশূল উঁচিয়ে গর্জন করে উঠলেন, আজই তোর শেষ দিন ভীমবজ্র। তুই আর তোর পিশাচকে আজই জমির দক্ষিণ দুয়ারে পাঠাচ্ছি। পিশাচ তার দাঁত নখ বার করে
দুহাত দিয়ে বিজ্ঞান প্রভাকর মশাইয়ের গলা টিপতে যাবে, ঠিক সেই মুহূর্তে তিনি তার মন্ত্রপুত ত্রিশূল প্রেত লোকের এই ভয়ঙ্কর পিশাচের বুকে বিঁধিয়ে এফোড় ওফোড় করে দিলেন। পিশাচ ছটপট করতে করতে সেই নিকষ কালো অন্ধকারে মিলিয়ে গেল। এরপর চারপাশের ঝড় থেমে গেল, কিন্তু তখনও দূরে বিদ্যুতের ঝলকানি থামেনি। ভীমবজ্র এবার দুর্নিবার ক্রোধে সাধন স্থান ছেড়ে উঠে নিজের সমস্ত মন্ত্র শক্তি দিয়ে সৃষ্ট ঐন্দ্রজালিক তেজ বিজ্ঞান প্রভাকরের দিকে ছুঁড়ে মারল। বিজ্ঞান প্রভাকর তৎক্ষণাৎ ত্রিশূলের অগ্রভাগ বিস্তৃত করে ইন্দ্রজাল ছেদ করে মন্ত্র প্রয়োগ করে ত্রিশূল ভীমবজ্রের দিকে ছুঁড়ে দিলেন। ভীমবজ্র মাটিতে লুটিয়ে পড়ল, কিন্তু কি আশ্চর্য, ত্রিশূল তার দেহে বিদ্ধ হয়নি, সামান্য ধার ঘেঁষে মাটিতে বিঁধে গিয়েছে। কিন্তু ভীমবজ্রের শক্তি খর্ব হয়েছে তা বেশ বুঝতে পারা গেল। ঠিক সেই সময় দূরের আকাশে মেঘ গর্জনের সঙ্গে সঙ্গে এক অস্পষ্ট আলোর রেখা দেখা যাচ্ছে। গ্রামের মোড়লরা এবার গাছের আড়াল থেকে বেরিয়ে এলেন। তাদের সাথে আমিও বেরিয়ে এলাম। তারা নিজের হাতে এই শয়তান তান্ত্রিককে শেষ করতে চান বলে বিজ্ঞান প্রভাকরের কাছে আর্জি জানালেন। পণ্ডিত বিজ্ঞান প্রভাকর তাদের কাতর আরতি শুনে নিজের কৌপিনের ভিতর থেকে ভগবান পশুপতি শিবের মন্ত্রপুত একটি শ্বেত চন্দন কাঠের টুকরো বার করে তাদের হাতে দিয়ে বললেন, যাও, স্বয়ং পশুপতিনাথের আশিস প্রদত্ত এই কাষ্ঠখণ্ডে আগুন প্রজ্বলন করে ওই নরপিশাচকে যথোচিত শাস্তি প্রদান করো। তারপর তান্ত্রিককে হত্যা করতে গ্রামবাসীরা দল বেঁধে তার একেবারে সামনে পৌঁছে গেল। আমি বিজ্ঞান প্রভাকরের সামনে এসে দাঁড়িয়ে যুগপথ অবাক ও আশ্চর্য হয়ে এই দৃশ্যের সাক্ষী হলাম। তারা সবাই মিলে তান্ত্রিকের কাছে যেতেই ভীমবজ্র তার তন্ত্রবিদ্যা প্রয়োগ করে উঠে দাঁড়াবার চেষ্টা করল, কিন্তু গ্রামের মোড়ল মশাইরা তাকে ধরে পঞ্চমুণ্ডির আসনের সাথে একযোগে বেঁধে ওই চন্দন কাঠে আগুন ধরিয়ে আসনের উপর নিক্ষেপ করল। ক্রমে সেই আগুনের লেলিহান শিখা তান্ত্রিকের শরীর গ্রাস করল। অবশেষে ভীমবজ্র সেইখানে সেই আসনের উপর যন্ত্রণায় ছটফট করতে করতে মারা গেল। এরপর সবাই জয় বাবা বিজ্ঞান প্রভাকরের জয়, জয় মা কঙ্কালীর জয়, জয় বাবা বিজ্ঞান প্রভাকরের জয়, জয় মা কঙ্কালীর জয়, জয় বাবা বিজ্ঞান প্রভাকরের জয়, জয় মা কঙ্কালীর জয় বলে শ্মশান ভূমি মুখরিত করে তুলল। ওই গ্রামের আর এক কুলবধূ কমলার সেদিন প্রাণ রক্ষা হল। রোমে জালালপুরের শান্তি ও সুখ স্বাচ্ছন্দ্যের পরিবেশ ফিরে এলো তারপর থেকে। এবার তারানাথের গল্প শেষ হলো। সন্ধে অনেকক্ষণ পেরিয়ে গেছে। তারানাথও তার প্রথম জীবনের এই কাহিনীতে কেমন বিভোর হয়ে আছে। আমি আর কিশোরী সেদিনের মতো তারানাথের বাড়ি থেকে বিদায় নিলাম, কিন্তু আমাদের মনে খটকাটা রয়েই গেল। আমাদের বন্ধু সুধীনকে কি কামপ্রেত পিশাচি হত্যা করেছে? মন থেকে কোনো উত্তরই খুঁজে পেলাম না। শুনছিলেন লেখক সরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন কামপ্রেত পিশাচ। সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে প্রায়ণ গোস্বামী। শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে সাউন্ডস্কেপ। পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।